স্বর্ণ চোরাচালানের হোতা দিলীপ আগারওয়ালা 24,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় হাজী সেলিমের বিপুল সম্পদ, শিক্ষার্থী হত্যা মামলায় 5 দিনের রিমান্ড। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শুরু শিগগিরই, ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। স্বর্ণ চোরাচালানের হোতা দিলীপ কুমার আগরওয়ালা বাংলাদেশকে ট্রানজিট বানিয়ে ভারতে স্বর্ণ পাচার করতেন তিনি। দেশে গড়ে তুলেছেন নকল ডায়মন্ডের ব্যবসা। এসব করেই 15 বছরে বেসুমার সম্পদ হয়েছে আগরওয়ালার। অন্তত 24,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে আগরওয়ালা জড়িত বলেও সন্দেহ স্থানীয়দের। মানিক শিকদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলার সাহস পাচ্ছে মানুষ। এই দিলীপ কুমার আগরওয়ালা নামমাত্র বাংলাদেশে বসবাস করে, কিন্তু তাদের অর্থের সাম্রাজ্য গড়ে তুলেছে ইন্ডিয়াতে। তার নির্বাচনে যে পরিমাণ সে খরচ করেছে, অবিশ্বাস্য খরচ, যেটা সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে টাকার উৎসটা কোথায়। কিভাবে দিলীপ কুমার আগরওয়ালা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, খুলছে সেই রহস্যের জট। অবাক করা উত্থান তার। এইগুলো হলো একটা জাস্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু বিজনেস করার একটা অপরচুনিটি পাবো। হাসিনা সরকারের 15.5 বছরে পেয়েছেন অবাধ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে ছিল ঘনিষ্ঠতা। তরতর করে বেড়ে উঠতে সময় লাগেনি তার। একটা সাপোর্ট দিয়ে এসেছে, আর এই সাপোর্টটাই কিন্তু অল্প সময়ের মধ্যে। সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের বড় প্লেয়ার দিলীপ আগরওয়ালা। বিদেশ থেকে আসা স্বর্ণের অবৈধ চালান যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন। এ নিয়ে চোরা কারবারি কারো কারো সাথে তার বিরোধ ছিল। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তার যে গোল্ড পাচার, বিভিন্ন লোকজন আছে সেই সমস্ত মানুষের মাধ্যম দিয়ে পাচার করে, ওইগুলা রিসিভ করে তার ভাই। প্রাপ্ত তথ্য বলছে আগরওয়ালার ব্যবসায়ী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের 30টি শোরুম বছরে ফাঁকি দিয়েছে 1,620 কোটি টাকার ভ্যাট। 15 বছরে যা 25,200 কোটি টাকা। দিলীপ কুমার আগরওয়াল from Diamond World, বাংলাদেশ। হীরার নামে উন্নত কাচের জুয়েলারি বিক্রি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন আগরওয়ালা। কলকাতায় রয়েছে 3টি জুয়েলারির দোকান ও 11টি বাড়ি। সম্পদ আছে দুবাই ও কানাডাতেও। 2017 সালে দিলীপ কুমার আগরওয়ালার দুর্নীতি বিষয়ে দুদকে অভিযোগ জমা পড়েছিল, কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে এটি ধামাচাপা পড়ে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিতর্কিত এই সুযোগ কার্যকর করার ঠিক 2 মাসের মাথায় এটি বাতিল করা হলো। এনবিআর আজ সোমবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। আজ এক প্রজ্ঞাপনে এই সংক্রান্ত আয়কর আইনের ধারাগুলো সংশোধন করা হয়। ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকার চলতি বাজেটে 1 বছরের জন্য নগদ টাকার পাশাপাশি জমি, ফ্ল্যাট, প্লট সহ স্থাবর সম্পদ কেনার মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল। সর্বোচ্চ কর হারের চেয়ে কম কর দিয়ে কালো টাকা সাদা করার এই সুবিধার বিরুদ্ধে শুরু থেকেই তীব্র সমালোচনা ছিল। আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শুনানির পর এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 জুলাই
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 অগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার আসামি হিসেবে রোববার রাতে রাজধানীর বংশাল থানা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাজী সেলিম এক সময় ছিলেন পান বিক্রেতা। ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে নিয়মকানুন থোড়াই কেয়ার করে পুরান ঢাকার সোয়ারীঘাটের পান ব্যবসায়ী থেকে মদিনা গ্রুপের মালিক হয়ে ওঠেন হাজী সেলিম। তার ব্যবসায়িক উত্থানের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে সমৃদ্ধ অর্জন হিসেবে সবসময় আলোচিত। এভাবেই 16টি প্রতিষ্ঠান আর 20,000 কোটি টাকার মালিক হয়ে ওঠা হাজী সেলিমকে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর জয়ের আনন্দে এভাবেই নেচে গিয়ে একাকার হয়ে উঠেছিলেন হাজী সেলিম। ব্রেন স্ট্রোকের কারণে কিছুদিন বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। তবে দলীয় মনোনয়ন পাওয়ার পর একটু একটু করে কথা বলতে শুরু করেন। বিনোদনের সঙ্গে নির্মমতাও আছে হাজী সেলিমের, আর তারই নমুনা টর্চার সেল। হাজী সেলিমের ভয়ঙ্কর থাবা থেকে বাদ যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের হলের জমি দখল করে গড়েছেন মার্কেট। পুরান ঢাকা জুড়ে দখলি জমিতে হাজী সেলিম গড়ে তুলেছেন মদিনা আশিক টাওয়ার, বিসমিল্লা টাওয়ার, ইরফান টাওয়ার, চান সর্দার টাওয়ার সহ অসংখ্য বাড়ি ও মার্কেট। বুড়িগঙ্গার তীরে চাঁদনী ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে তৈরি করেন পেট্রোল পাম্প। পুরান ঢাকার বাদামতলী, নবাববাড়ি, আরমানিটোলা, মিটফোর্ড রোড, নবাবপুর রোড, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, নারায়ণগঞ্জের পাগলা, ফতুল্লা এলাকায় বিস্তর সম্পদের মালিক হাজী সেলিম। ঢাকা চকবাজারের মধ্যে সব নিরি এমপি হয়েছে করছে। চান সর্দার বাড়ি ছিল আমাদের এখানে ভায়োল স্টেজের জমিনে। আমার দাদারা পাকিস্তান পিরিয়ডে থেকে আসছে, ওনার ক্ষমতার সময় উনি নিয়ে নিছে। স্বাধীনতার আগে হাজী সেলিমের বাবা চান মিয়া ছিলেন সোয়ারীঘাটের পান বিক্রেতা। বাবার হাত ধরে পান বিক্রির মধ্য দিয়ে পা রাখেন ব্যবসার জগতে। এক পর্যায়ে কোমল পানীয় 7 আপের এজেন্সি খুলে বসেন, যদিও তা ছিল নকল কোমল পানীয়। এ কারণে জেলেও যেতে হয় তাকে। অপরাধ আছে যে করেনি, সব ধরনের অভিশাপের সিনেমা আছে না, ওর পাশে যে গ্যাস যাওয়ার অফিসের যে রাস্তা, ওর সামনে যে বিল্ডিং গুলো আছে, এইভাবেই দখল করা হয়। 70 দশকের শেষ দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশনের নামে সিমেন্টের ব্যবসায় নামেন হাজী সেলিম। এক পর্যায়ে নিজেই কামরাঙ্গীর চরে সিমেন্ট কারখানা খুলে বসেন। সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 90-এর দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজী সেলিমের। 1994 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 65 ও 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। আওয়ামী লীগে যোগ দিয়ে 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন লালবাগের আসন থেকে। আরও 2 দফায় সংসদ সদস্য হয়েছিলেন তিনি। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম নানা ঘটনায় সমালোচিত। নৌবাহিনীর এক কর্মকর্তা ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের পদ থেকে ইরফান সেলিমকে বরখাস্ত করা হয়েছিল। আমরা কি আওয়ামী লীগ নৌকা
প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এর আগে গত কয়েকদিনে বিডিআর হত্যাকাণ্ডের আবারও তদন্ত চেয়েছিল নিহতদের পরিবার ও বিভিন্ন সংগঠন। আরও জানাচ্ছেন আলী আহমেদ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বর্তমান বিজিবি আর তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে বাহিনীটির ইতিহাসের কলঙ্কজনক ঘটনা। নিহত হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হয় দুটি। হত্যা মামলা 2013 সালে 5 নভেম্বর 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন এবং 256 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আর বিস্ফোরক আইনে করা মামলায় বিচার কাজ শুরু হলেও মাঝপথে তা থেমে যায়। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে ঘটনার পুনঃ তদন্তের দাবি ওঠে। এরই মধ্যে 25 আগস্ট কারাগারে বাহিনীটির উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, সাবেক বিডিআর ডিজি আব্দুল আজিজ সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সেনাবাহিনী গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন এই উপদেষ্টা। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। আনভীরকে অব্যাহতি দেয়া মুনিয়া হত্যা মামলা পুনরুজ্জীবিত, বোনের আবেদন হাইকোর্টে গ্রহণ। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। বসুন্ধরার এমডি সায়েম সুবহান আনভীরকে অব্যাহতি দেয়া মুনিয়া হত্যা মামলা পুনরুজ্জীবিত হল। সোমবার মামলাটি পুনরায় শুরু করতে চেয়ে বোনের আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ এই আবেদন গ্রহণ করেন। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। 2021 সালের 26 এপ্রিল সন্ধ্যায় গুলশান 2-এর 120 নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় রাতেই বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। এরপর ওই মামলায় পুলিশের দেয়া প্রতিবেদন গ্রহণ করেন আদালত। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে মুনিয়ার পরিবারে করা অনাস্থার আবেদন খারিজ করে দেন। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এ মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণের অর্গানাইজড ক্রাইম বিভাগ। তবে তদন্ত প্রতিবেদনে সায়েম সুবহান আনভীরকে অব্যাহতি দেয় পিবিআই। মুনিয়ার বোন এর বিরুদ্ধে নারাজি আবেদন করলে তা খারিজ করেন আদালত। সোমবার মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে বোনের আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। পিবিআইয়ের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। নারী ও শিশু নির্যাতন আদালত আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি, আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুনঃ তদন্তে যাবে বলে আমরা আশা করি। মামলাটি এখন পুনঃ তদন্তের জন্য আসবে বলে প্রত্যাশা আইনজীবীর। আমরা আশা রাখছি এই মামলা আবার তদন্তে যাবে এবং তদন্তের মাধ্যমে এই যে ভিকটিম পরিবার এবং বাদী তারা ন্যায় বিচার পাবে। মুসরাত জাহান মুনিয়া রাজধানীর একটি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শাটডাউন কর্মসূচি স্থগিতের পরও ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। তবে খোলা আছে জরুরি বিভাগ। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন আছে র্যাব, সেনা, বিজিবি ও পুলিশ। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন।
এদিকে ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে মঙ্গলবার থেকে সারা দেশে সীমিত পরিসরে চলবে চিকিৎসা সেবা। আদিত্য মামুনের রিপোর্ট। চিকিৎসকদের উপর হামলার পর রোববার দিনভর কার্যত অচল ছিল ঢাকা মেডিকেল। এক পর্যায়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণাও আসে। পরে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে স্থগিত করা হয় কর্মসূচি। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সেনা, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করে সরকার। সেনাবাহিনী আছে, বিজিবি আছে এবং পুলিশ, আনসার সবাই আছে এদের নিরাপত্তার জন্য। তবে সোমবার সকাল থেকে জরুরি বিভাগে আসা সেবা প্রত্যাশীদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সেবা পেলেও ভুক্তভোগীর সংখ্যাও ছিল বেশি। এমার্জেন্সি আমার ডায়ালাইসিস হবে, আমার ফুলে আছে। নার্সের সাথে আলাপ করি, নার্সে বলে আপনার ডাক্তার আসবে, ডাক্তারের সাথে অপেক্ষা করেন। তো ডাক্তারের সাথে যে দেখা করুন, অপেক্ষা করতে করতে তো সময় তো ঠিকই বাড়তেছে ভাইয়া, রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হইতেছে। সেবা বঞ্চিতদের দাবি দ্রুতই মিটবে এই অচলাবস্থা। আমি ভাবছিলাম যে আজকে ডাক্তার আসবে না, এই জন্য আমরা ঘুমিয়ে পড়ছি। এখন হঠাৎ করে আমাদের ঘুমে থেকে জায়গায় ফেলছে, বলে যে আপনাদের রিপোর্টটা দেন। ফাইল টাইল সব দেখছে, দেখার পরে বলছে যে ঠিক আছে আপনি ভর্তি হয়ে যান। পরে ভর্তি হয়েছি। জরুরি বিভাগে কম বেশি সেবা প্রদান চললেও পুরোপুরি বন্ধ ছিল বহির্বিভাগ। অন্যান্য সময় যে সার্ভিসটা ওইটা এখন পাচ্ছি না আমরা। দেখা গেছে অনেক দূরে দূরে যাইতে হচ্ছে, তারপর ইমার্জেন্সি ছাড়া রোগী দেখতেছে না তারা। গেল শনিবারের হামলার ঘটনায় 2 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত আক্রমণ করছে এরকম আমরা শুনেছি যে 2 জন, একজনের নাম আমরা পেয়েছি, 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। এই ঘটনায় চিকিৎসকদের কোনো দায় খুঁজে পায়নি তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। টাইগারদের সামনে ইতিহাসের হাতছানি, জয়ের জন্য দরকার 143 রান। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। নতুন সময়ের নয়া প্রযুক্তি, নব প্রজন্মের সবুজ পৃথিবী স্লোগানে শুরু হলো ওয়ালটনের কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন 4। রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে লঞ্চিং প্রোগ্রামে জানানো হয় এই সিজনে ক্রেতারা যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেস্কটপ, ওয়াল ইন ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ 20% ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারবেন। উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর SM মাহবুবুল আলম এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। উপস্থিত ছিলেন ওয়ালটনের ঊর্ধ্বতন নির্বাহীরা।